শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আমার এই বস্তি বাড়িটাকে আজকে একদম পুরো সুন্দরভাবে গুছিয়ে নেব। বস্তি বাড়ি কেন বলছি জানো তো? একটুখানি বাদে তোমাদেরকে দেখাবো যে কেন বস্তি বাড়ি বলছি। এতটাই বেশি জামা কাপড় জিনিসপত্র সবটা আজকে গুছিয়ে নেব। দেখো, আগে লেপটাকে তুলে নিলাম। ওটা হচ্ছে পুরোপুরি সুতির কাপড় দিয়ে বানানো লেপ। আর প্রচণ্ড গরম হয়। এই যা ঠান্ডা পড়েছে, লেপবিহীন এখন আর থাকাই যাচ্ছে না। আমাদের যেহেতু ফাঁকা জায়গায় বাড়ি, আর চারিদিকটা কিন্তু পানির একটা ঠান্ডা হাওয়া আছে, যার কারণে প্রচণ্ড ঠান্ডা লাগে। তো দেখো, এখন আমি একে একে জানলা টালনাগুলো খুলে দেব। এখানে একটা পেপার বাঁধা ছিল, সেটাকেও ফেলে দিলাম বাইরে। আর এখন ব্ল্যাঙ্কেটগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখবো। তো জানলাগুলো খুললে এত সুন্দর রোদ্দুর আসে, তার সঙ্গে যা প্রচণ্ড ঠান্ডা হাওয়াও কিন্তু আসছে। আর যত বেশি হাওয়া আসছে তত ঠান্ডা লাগছে। পেছনের জানলা দিয়েও বেশ ভালো রোদ্দুর আসে। তো যেহেতু এখনও পর্যন্ত সেরকম বেলা ওঠেনি, একটুখানি বেলা উঠলে তারপরেই কিন্তু খাটে ভালো রোদ্দুর আসে। তো চলো একে একে ধারটারগুলো গুজে নিই। আজ আর বেডশিটটাকে তুলবো না, একেবারে দেখা যাক কালকে সকালবেলায় তুলে দেব। এমনিতেও কিন্তু নোংরা হয়নি, কিন্তু এই যে 4-5টা দিন পাতা আছে, ওই কারণেই তুলে দেব। আমাদের খাট তেমন সারাদিনে বাচ্চা কাচ্চা ওঠে না, নিচেই খেলা করে। আর সন্ধ্যা থেকেই খাটে ধকল পড়ে। ঈশা দেখো কেমন কাকাতুয়ার মতো এখানে চেয়ে আছে, কখন কাজ শেষ হবে আর ওকে একটুখানি নেব। সারা দিন এরকম একা একাই থাকে। বেশি বোর হয় যখন সিমরান বাড়িতে না থাকে। এমনিতেও দুজন মিলে প্রচুর দুষ্টুমি করে, কিন্তু সিমরান স্কুলে চলে গেলে ওর মন টনগুলো একদম খারাপ হয়ে যায়। আর সারা দিন বলতে থাকে যে দিদি কখন আসবে। যাই হোক, দেখো সিমরান ঈশার ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে রাখলাম। আর এখন এখানে টুকটাক জামা প্যান্ট আছে, সেগুলোকে ভাঁজ করে নেব। সারা দিন যে ঘরটার কত কষ্ট করে গুছিয়ে রাখি, আর রাতে গিয়ে একদম যাতাই অবস্থা হয়ে যায়। একদম পুরো বস্তি বাড়ির মতন অবস্থা হয়ে যায়। এখানে খানিকটা জামা কাপড়, এখানে খানিকটা। এই শীতটা না গেলে জামা কাপড়গুলো আর তুলতে পারছি না। প্রচণ্ড ঠান্ডা, তার সঙ্গে প্রচণ্ড জিনিসপত্রও লাগে। তো যেমন পরিমাণে কাচতে হচ্ছে তেমন পরিমাণে ভাঁজ করা গোছানো। একটার পুরো টাল হয়ে গেছে আমার বাক্সের ওপরে জামা কাপড় ঝুড়িতে রাখতে রাখতে। তো যাই হোক, এই যে একটা ড্রয়ার নিয়েছিলাম বলে শুধু তা নয়, কিন্তু এই জামা কাপড়গুলো আমি কোথায় রাখতাম তার ঠিক ছিল না। একে তো ছোট্ট ছোট্ট জামা কাপড়ের সাথে রাখলে এগুলো আর খুঁজেই পাওয়া যেত না। তো এই ড্রয়ারটার মধ্যে সবটাই কুচো কাচা ঈশার জামা কাপড়গুলোই আমি রাখি। তো দেখো, এদিকে আমি সুন্দর করে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ঈশা কিন্তু ওপরে উঠে রোদ্দুর পোহাচ্ছে, আর জালনা দিয়ে পানির সাথে বকবক করছে। সারা দিন এরকম করতে থাকে। আর বিশেষ করে আমার যে রাজাহাঁসের বাচ্চাগুলো আছে, তাদের সঙ্গে তো সারাদিন প্রচুর খেলা করে। ওর যেন একটা খেলার বন্ধু হয়েছে। তো রাজহাঁসের বাচ্চাগুলো আনা ধরে ঈশা তো সব সময় ওদের সামনে সামনে ছুটে বেড়ায়, এদিক ওদিক দৌড়ায়, ওরাও পেছন পেছন দৌড়ায়। এরকম করতে করতে এমন একটা হয়েছে যে ঈশাকে দেখলে ওরা ডাকা শুরু করে দেয় বাইরে বেরাবে বলে। আর যেই না নিয়ে বাইরে বেরায়, ঈশা যেদিকে যায় দৌড়ে দৌড়ে, ওরাও পেছন পেছন সেরকমভাবেই দৌড়ায়। তো যাই হোক, অবলা জীব কিন্তু মানুষের থেকে অনেক ভালো। অনেকবারই ইচ্ছে ছিল যেরকম রাজহাঁসের বাচ্চা কিনবো, কিন্তু এত দাম বলে সেগুলো আর কিনে উঠতেই পারি না। এইবার ফাইনালি নিয়েই নিয়েছি। তো যাই হোক, অনেকটা শখের বশেই পুষছি বলতে পারো। রাজহাঁস যে ডিম পারে খুব বেশি, কিংবা যে অনেক রকম লাভ আছে, আমি কিন্তু তার জন্য নিচ্ছি না। আমার বাড়িতে ঘাস থাকে, আর সামনে ঘুরে বেড়াবে, তোমরাও দেখতে পাবে, অনেক ভালো লাগবে, ভিডিওটা অনেক সুন্দর হবে, যার কারণেই আমি হাঁসগুলো নিয়েছি। তো এগুলোর বড় হলে তো অনেক দাম হয়। ছোটোবেলায় 600 টাকা করে জোড়া, তাহলে ভাবো বড় হলে কত দাম হয়। তো বাড়ির সামনে ঘুরে বেড়াবে, দেখতে ভালো লাগবে, সাদা সাদা বড় বড় রাজহাঁস। আর পানি তো আছেই, পুকুরের পানিতে চড়ে বেড়াবে, এটাই আর কি। তো যাই হোক, দেখো এখানে বললাম না বস্তি বাড়ি, জামা কাপড় জুতোর কোনো কুলান নেই, পুরো অকুলান জিনিসপত্র। আর এগুলোকে সারা দিন গোছাবো, কালকে দেখতে পাবে আবার যাতাই অবস্থা। কারণ গোছানোর মানুষ বলতে আমি একা, আর হুড়ানোর মানুষ 3জন। তো কেউই তো ঠিকমতো গোছায় না, সবাই যে যার মতো করে রেখেই চলে যায়। যখন দেখা যায় একেবারে আমার সামনাসামনি পড়ে যায়, তখন আমার ভয়ে জিনিসগুলো গুছিয়ে রাখে। তা নয় আমি পেছনে থাকলে যে যেমন পারে সেইভাবে রেখে চলে যায়। তো বাচ্চাদেরকে এখন থেকে বোঝানো শেখাচ্ছি
যে জিনিসপত্র যেভাবে নেয় সেইভাবেই গুছিয়ে রাখতে হয়। তারাও শিখবে একটুখানি বড় হতে হতে, কিন্তু তার জন্য অনেক সময় আর ধৈর্যের প্রয়োজন আছে। কারণ এইগুলোকে সকাল সকাল মুছে দিচ্ছি, সারা দিনটা দেখতে ভালো লাগবে। ঘরটা তো মোছার লেট আছে, আগে ওপরগুলোই মুছে দিলাম। টবের ধুলোগুলো উড়ে এসে এসে পরে আর একদম সাদা স্পট পড়ে যায়। তো যাই হোক, এখানে অনেক খাবার দাবার রাখা আছে, সকালবেলা খাওয়া হবে তার জন্য। আর এই জায়গাটা আমি ডাইনিং টেবিল এরিয়াটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি। দেখো, জিনিসপত্র হয়তো ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কম দামি হতে পারে, সেগুলোকে ভালোবাসা দিয়ে যদি গুছিয়ে রাখা যায় সেটা কিন্তু অনেক সুন্দর লাগে। আর মন থেকে একটা ফ্রেশনেস ভাব থাকে, কাজে একটা ফুল এনার্জি থাকে। আর দেখবে যে ঘরবাড়ি হুড়িয়ে নোংরা এলিয়ে তেলিয়ে থাকে সেই বাড়ি কেউ গোছায় না। তো সেখানে দেখবে কাজ করার জন্য এ ওকে বলে ও ওকে বলে, এরকম ভাবেই যায়। দুটো খাওয়া শোয়া এরকম ভাবে যদি চলতে থাকে, সংসারে কিন্তু কাজের পরিমাণ অনেক কম থাকে। কিন্তু আমি মনে করি খাওয়া শোয়া রান্নার থেকেও বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। এত জামাকাপড় কাল কেচেছিলাম, সেগুলোকে আবার ভাঁজ করতে হবে। বস্তি বাড়ি কেন বলি দেখো, এত জামাকাপড় চারিদিকে তাকালেই শুধু জামা কাপড় আর জিনিসপত্র। এগুলোকে গুছিয়ে না নিতে পারলে একদম পুরো ঘরটা বস্তি বাড়ির মতনই লাগে। এখন অনেক সুন্দর করে গুছিয়ে নেব। আর সিমরানের এই যে তক্তপোষটা, এটাও গুছিয়ে নিচ্ছি। শীত তো অনেক পড়ছে, ওকেও একটা হালকা লেপ, তার সঙ্গে একটা ব্ল্যাঙ্কেট, একটা কাঁথা দিচ্ছি। তো যেহেতু লেপটা একদম ওর ছোট্টবেলায় করা ছিল, একটু সরু আর লম্বা, খুব বেশি ভারী না, লেপটা বেশ ছোটোখাটো আর ভাঁজ করতে অনেক ভালো হয়। আর আমি যে কটা লেপ বানিয়েছিলাম সবটাই আমার সুতির শাড়ি দিয়ে, যাতে করে এগুলো গায়ে দিলে একদম কষ্ট না হয়, কিংবা এর ওপরে একটা করে কভার পরিয়ে দিলে অনেক সুন্দরভাবে লেগে থাকে। আর যেগুলো দেখা যায় একদম সরসরে কাপড় দিয়ে বানায়, ওগুলো কিন্তু গায়ে দিলে সেইভাবে ভালো লাগে না, শীতটা মানায় না। তো এরকমভাবেই বানিয়ে নিয়েছিলাম, অনেক বছর আগেই বানানো। এখন দেখো লেপের চল প্রায় উঠেই গেছে। কিন্তু আমাদের যে সময় বিয়ে হয়েছিল লেপ ছাড়া, কি বলবো, প্রত্যেক বছর বছর মানুষ এত পরিমাণে লেপ বানাতো। এখানে লেপওয়ালারা একদম শীত পড়ার আগে থাকতেই মজুত হয়ে যেত, বিহার থেকে সব লেপ বানাতে আসে। আর একদম পুরো শীতের সিজন শেষ করে ফেব্রুয়ারি মাসের দিকে তারা কিন্তু বাড়ি যেত। এত পরিমাণে তাদের কাজ হতো, দেখেই অবাক হয়ে যেতাম। প্রত্যেক দিন প্রায় 7-8টা বাড়িতে করে লেপ বানাতে যেত। পুরো গ্রাম বলো, আমাদের আশেপাশের গ্রাম বলো, তারা আসতো লেপ বানাতো। শুধু একটা দুটো ব্যাপারী না, অনেক ব্যাপারী আসতো তাদের সঙ্গে, প্রায় 4-5 জন করে তুলো, তারপরে কাপড়, এটা ওটা নিয়ে আসতো। আর এখন একটা মাত্র মানুষ আসে লেপ বানাতে, কিন্তু তার কাজ না হয় সে কিন্তু চলে যাচ্ছে। তো এরকমই একটা অবস্থা। আমরা উন্নত প্রযুক্তি ব্যবহার করতে করতে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যে পেছনের মানুষরা যে কাজগুলো করতো, আস্তে আস্তে তারা কিন্তু কাজ হারাচ্ছে। তো হয়তো একদিক থেকে সুবিধা হচ্ছে যে অল্প সময়ে অনেক জিনিসপত্র মানুষ পেয়ে যাচ্ছে উন্নত প্রযুক্তির সাথে। আর এটাও হচ্ছে যারা আগে যে সকল কাজে কর্মরত ছিল তারাও কিন্তু কাজ পাচ্ছে না। তো যাই হোক, দিনে দিনে অনেক কিছুই হবে, সামনে আরও অনেক কিছু দেখার আছে, বেঁচে থাকলে সেগুলো উপভোগ করা যাবে। তো দেখো, এই যে ঝুড়িটা ভর্তি করলাম, এত জামা কাপড় ছিল। আর ছোট্ট ছোট্টগুলো এখন ইশার এই বাস্কেটটায় রাখছি। এটাও রাখার কোনো রকম জায়গা নেই, ঠেসে গেঁদে ঢুকিয়ে রাখছি। শীতটা না গেলে এইরকমই হবে, কারণ শীত যাবে তো এত জামা কাপড়ও চলে যাবে ওপরে বক্সে। আর আমার একটা যে বক্স করা আছে ওপরে, সেখানে কিন্তু প্রচুর জামা কাপড় ধরে। আমার যেগুলো প্রয়োজন না হয়, তারপরে শীতের যেগুলো হয় আর কি, সব বাস্কেটে করে করে ওপরে আমি তুলে রাখি। এতে করে ইঁদুর তেলাপোকার উৎপাতও হয় না। তো দেখো, এই যে টেবিলের ওপরটাও গুছিয়ে নিচ্ছি। সিমরানের পড়ার টেবিল সবসময় পরিষ্কার করে রাখে, তারপরেও একবার ঝাড়ু দেওয়ার আগে ঘরে যেখানে যত জিনিসপত্র আছে সব কিছুর ওপর নিচে গুছিয়ে তারপরে ঝাড়ু দিয়ে বার হলে ঘরটা একদম পুরো মনে হয় নতুনের মতো। তো যাই হোক, বস্তি ঘরটাকে অনেক সুন্দরভাবে গুছিয়ে নিলাম। এখন তো অনেক ভালো লাগছে। আর চলে আসছি রান্নাঘরটায়। এখন উনুনটাও লেপে দেব। প্রচুর পরিমাণে ছাই জমেছে। তো যেহেতু পাতা দিয়ে রান্না করি, ওই কারণে এত ছাই জমছে। তো পাতা দিয়ে রান্না করলে যে পরিমাণে কালি হয়, তার সঙ্গে প্রচুর পরিমাণে ছাই হয়। আর এমনিতেও ছাইয়ের আমার অনেক দরকার। আমি প্রত্যেক দিন হাঁস মুরগির ডোবে ছাই দিই, যার কারণে ছাইগুলো হলে ভালোই হয়। তা নয় কাঠের গুঁড়ো কিনে কিনে দেখতে হতো। তো হাঁস মুরগি রাখতে গেলে প্রত্যেক দিন কিন্তু তাদের শুকনো জায়গার প্রয়োজন। আর শুকনো করার জন্য ছাই, কাঠের গুঁড়ো, এগুলো দিলে অনেক ভালো থাকে। তো দেখো, সুন্দর করে উনানটা লেপে নিলাম। এটাতে তো অনেকদিন রান্না করতাম না, আবার রান্না করা ধরেছি। তবে এই উনানে এত কালি কম পড়ে,
আর তার সঙ্গে রান্না তো অনেক দ্রুত হয়ে যায়। তো ভেবেছি এবার থেকে যখন পাতায় রান্না করব, তখন এই উনানে করব, কালি কম পড়বে, আবার তাড়াতাড়ি রান্না হবে। আর কাঠে করলে একটা উনানে করব, ওখানে কাঠের রান্না অনেক তাড়াতাড়ি হয়, একদম অল্প কাঠে একটা উনানে রান্না হয়ে যায়। আর এই জোড়া উনানগুলোই একটু কাঠ বেশি লাগে। এখন ডোবে চলে এসেছি, ছাই দিয়ে দিলাম, তারপর হাঁসিদেরকে খাবার মেখে দিলাম, মুরগিটাকেও ছেড়ে দিলাম, ওরা একসঙ্গে খেয়ে নেবে। অনেক কাজ পড়ে আছে জানো তো, গ্রাম্য বাড়িতে কিন্তু কাজের কম থাকে না, প্রচণ্ড পরিমাণে কাজ করতে পারলে তারপরে গিয়ে সন্ধ্যাটা একটুখানি আরামদায়ক হয়ে থাকে। এখন বাসনগুলো নিয়েও পুকুরে এসেছি, আর অনেক সুন্দর রোদ্দুর উঠে পানিগুলো কেমন ঝলমল করছে। গ্রামে থেকে সবথেকে ভালো সুন্দর সুবিধা হচ্ছে এত সুন্দর একটা পুকুরে কাজ করা। তো এটা আমি বলছি না শুধু, আমাদের আশেপাশে সবাই যারা আছে সবাই বলে সত্যি পুকুরের পানিগুলো এত চকচকে, আর এখানে কাজ করে অনেক শান্তি পাওয়া যায়। তো যেহেতু সান বাঁধানো পুকুর আশেপাশে সেরকম নেই, এখানেই কিন্তু অনেক মানুষ এসে কাজ করে, আর ভালোও লাগে জানো তো। তো এই যে রোদ্দুর পড়ছে গায়ে, ঠান্ডাটা অনেকটাই কম লাগছে, আর যত বেলা যাচ্ছে তত কিন্তু ঠান্ডা কমে আসছে। হয়তো আর দিন 15-20 পর থেকে ঠান্ডা তো একেবারে থাকবেই না, আস্তে আস্তে গরমের মৌসুম আসা চালু হয়ে যাবে। তো দেখো বাসন কটা মেজে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি, আর চারিদিকে নারকেল গাছ ঘিরে আছে বলে পুকুরের পাড়গুলো কিন্তু সুন্দর আটকে আছে। অনেক বড় পুকুর, অনেক মাছ চাষ করা যায়, তার সঙ্গে কাজকর্ম করার তো কোনো কুলই নেই এখানে। আমার ঈশা দেখো রাজহাঁসের বাচ্চাগুলোকে নিয়ে খাওয়াতে নিয়েছে, উঠানেই খাওয়াচ্ছে এক কোণায়। আমি এখানে এখন পোটেটাকে মুছে দিচ্ছি। তো এই পোটে না মুছে দিলে সামনে থেকে দেখতে খুব বাজে লাগে, তো সারা দিন জুতো পরে ওপরে ওঠে, আর এই পোটের ওপরেই জুতোগুলো খুলে রাখে বলে এত ধুলোবালি নোংরা হয়। আর এই নিচের শানটার রং কিন্তু উঠে গেছে, বর্ষার পানি এত দূর পর্যন্ত জমেছিল, দেখো একটা দাগ হয়ে আছে। তো ততদূর পর্যন্ত রং নেই, সব উঠে গেছে। এখানে প্রচুর অসুবিধা বর্ষায়। তো একটা লাঠি মেপে আমি দেখছিলাম যে উনানটা চারিদিক থেকে ঠিক আছে কিনা, কিন্তু দেখছি সামনেটা উঁচু আর পেছনটা নিচু হয়ে গেছে। তারপরে একটা হাঁড়ি বসিয়ে দেখছি গোলটা ঠিকঠাক আছে কিনা। তো যেহেতু ঠিক ছিল না, হাঁড়িটা বসিয়ে আমি ঠিক করে নিলাম। আর এখন উনুনটা ছেটে ছুটে কেটে একদম সুন্দর রূপ দিয়ে দেব। এটার পিছনে যত টুকটুক করে সময় দিতে থাকবো, তত বেশি সুন্দর হতে থাকবে। তো আমার পুকুরে যেহেতু অনেক লোকজন আসে, কত লোক আসছে আর বলছে যে রূপা আমাকে এরকম একটা উনান পেতে দাও। তো দেখো একটা উনান পাততে গেলে কিন্তু প্রচুর সময় দরকার হয়, আর এটা হয়তো আমি শখ করে করেছি বলে অনেক দিন ধরে টুকটুক করে আস্তে আস্তে সময় দিয়ে দিয়ে ঠিক করে নিতে পারবো। কিন্তু অন্য একজনের উনুন পেতে দিতে গেলে কিন্তু ঠিক আমাকে একটা বেলা করে গিয়ে করে দিয়ে আসতে হবে বাড়ি থেকে। তো অনেকটা অসুবিধা, তারপরে অনেকের বলেছি হ্যাঁ করে দেব, দেখা যাক সময় সুযোগ হলে তারপরেই তাদের করে দেব। তো উনানের ভিতরটা ছেঁটে একদম সুন্দর করে মাটিগুলো কেটে ঠিক করে নিচ্ছি, মাটি অনেক বেশি ছিল। আর আমার রাজহাঁসের বাচ্চাগুলো দেখো রোদ্রে বসে কত সুন্দর খেলা করছে। তো দেখো উনানের ভিতরটা একদম হাত দিয়ে মাটি বার করে করে ঠিক করে নিচ্ছি। আর যেহেতু এই কটা দিন ভালোভাবে রোদ্দুর উঠতো না, যার কারণে উনানটা কিন্তু এখনও ড্যাবড্যাবে নরম, ভালো রোদ্দুর না পেলে এটাকে আমি শুকিয়ে নিতেই পারছি না। যাই হোক, ভিতর টিতরগুলো ছেঁটে কেটে ঠিক করতে এই সকল জিনিসের পিছনে অনেক সময় দিতে হয়, আর তার সঙ্গে এই কনকনে ঠান্ডায় বসে বসে কাদা মাটি ঘাটা। আমার তো অ্যালার্জির সমস্যা, ওই কারণে একটু বেশি প্রবলেম হয়। বেশি যদি এরকম ঠান্ডা জিনিস ঘাঁটি, কাদামাটি ঘাঁটি, সাথে সাথে পুরো গলা বসে যায়, কথাই বলতে পারি না। তো যাই হোক এরকম প্রবলেম হয়। আর আমার মেয়ে দেখো হাঁসের বাচ্চাগুলোকে বারবার করে ঢাকা দিয়ে দিচ্ছে, কি একটা আজব জিনিস পেয়েছে খেলার জন্য। ও ভাবছে ব্যাটারির যে হাঁসগুলো হয় সেরকম টাইপের আর কি। আর আয় আয় করে ডাকছে, চলে যাচ্ছে, কত মজা পাচ্ছে জানো তো। তো এই বাচ্চাগুলো ভয় লাগছে যে কখন যে মেরে ফেলে পানিতে চুবিয়ে, তার ঠিক নেই। সারা দিন যে কতবার করে ওদের পানি খেতে দিচ্ছে। তো বাচ্চা মানুষের মন বুঝতেই পারছে, অনেক আনন্দ পেয়েছে হাঁসের বাচ্চাগুলোকে পেয়ে। তো এখন এই যে উনানের এই পাশটা নিচু লাগছিল, কাদা দিয়ে দিচ্ছি, দিয়ে পুরো সমান করে নেব। তারপরে আবার সুন্দর একটা ফিনিশিং দেওয়ার পরে দেখতে পাবে কত সুন্দর লাগে। তো এই মাটিগুলো প্রচুর পরিমাণে ছানতে হয়, আর ছানতে ছানতে আমার যে কত জায়গা হাতে কেটে গেছে তোমাদের কি বলবো। কারণ বেশিরভাগ মাটির ভিতরে শামুক, ঝিল এরকম টাইপের থাকে, আর সেগুলো হাতে লাগলে সাথে সাথেই কেটে যায়। এমনিতেও কাদা ঘাটলে হাত তো নরম হয়ে থাকে, আর একটু হালকা ধারালো জিনিস লাগতেই কেটে যায়। ভাত খাওয়ার সময় বুঝতে পারি যে কত জায়গায় জ্বালা করছে, কত জায়গা কেটে গেছে, ফিরে গেছে, তখন গিয়ে অনেক অসুবিধা হয়।
প্রায় অনেক বোনেরা আমাকে কমন একটা কমেন্ট করো যে তুমি তো একটা ইউটিউব চ্যানেলে ধরো আছো, কাজ করছো, তোমার ভিডিও আমরা দেখি কিন্তু তুমি কার ভিডিও দেখো, কার ভিডিও ইউটিউবে সব থেকে বেশি তোমার ভালো লাগে। তো আমার একটা মানুষকে প্রচণ্ড ভালো লাগে যে তার ভিডিও না দেখলে একদম ভালোই লাগে না, এরকম একটা অবস্থা। আর এত সুন্দর অ্যাঙ্কারিং, কথাবার্তার ধরন, তো হয়তো বিদেশি কিন্তু তারপরেও কথাবার্তার একটা স্টাইল একটা অন্যরকম। তার সঙ্গে সঙ্গে তার যে উপস্থাপনা এত বেশি সুন্দর, দেশে দেশে বিভিন্ন রকম দেশ বিদেশে গিয়ে ভিডিও শ্যুট করে, এত বেশি ভালো লাগে আমার, কি বলবো। তো একটা ভিডিও দেখা শুরু করলে মনে হয় একসঙ্গে ৮টা ১০টা শেষ করি, কিন্তু যেহেতু অনেক বড় চ্যানেল, ভিডিও তো বেশি দেয় না, খুব কম কম ভিডিও দেয়, তারপরেও অনেক সুন্দর করে। তো সেই চ্যানেলটার নাম হচ্ছে রুহি চ্যানেল ডকুমেন্টারিজ। এত বেশি ভালো করে, তোমরা যদি দেখতে চাও দেখবে যে দেশে বিদেশে কত জায়গা ঘুরে ঘুরে এসে ভ্রমণ করে, কত মানুষের কত জিনিসপত্র টাকা পয়সা দিয়ে উপকার করে। আর তার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন রকমের জিনিসপত্র তার চ্যানেলে দেখতে পারি, যেগুলো আমরা হয়তো কখনোই দেখতে পাবো না, কি টাকা খরচা করলেও হয়তো সে সকল জায়গায় যাওয়া সম্ভব না। খুব খতরনাক জায়গা ভ্রমণ করে করে দেখায়, আমার তো প্রচণ্ড ভালো লাগে। তো রুহি চ্যানেল ডকুমেন্টারিজ তোমরা একবার সার্চ করে দেখবে, অনেক ভালো লাগবে, আমার তো ভালো লাগে। আমাদের সঙ্গে গল্প করতে করতে উনানটা ঠিক করলাম, এদিকে একটা খোলা মুচি বানালাম পিঠে বানানোর। তো তারপরে হাত টাত ধুয়ে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঈশাকে স্নান সারলাম, আর ওকে একদম গুছিয়ে গাছিয়ে রেডি করে একটু ম্যাগি দিয়েছি, ওগুলো শেষ করবে, তারপর স্কুলে দিয়ে এসে রান্না বসাবো। তো যে কথা বলছিলাম আর কি, রুহি চ্যানেল ডকুমেন্টারিজ এত বেশি ভালো আর এত সুন্দর একটা চ্যানেল, যেটাকে আমি কখনো দেখতে না পেলে অনেক কিছু হয়তো আমি মনে হয় কম দেখতাম, কিংবা কম দুনিয়া সম্পর্কে জানতাম, অনেক কিছু জানা যায় সেখান থেকে। তো অনেকের চাহিদা অনেক রকম হয়ে থাকে, কারোর হয়তো ভ্লগিং ভালো লাগে, কারোর রান্নাবান্নার ভিডিও দেখতে ভালো লাগে, আবার কারোর হয়তো সংসারের কাজকর্ম কিংবা ভ্রমণের ভিডিও ভালো লাগে। কিন্তু তার চ্যানেলটা পুরোপুরি আলাদা রকমের, আলাদা নতুনত্ব জিনিস দেখা যায় সেখানে। তো আমার ওই সকল চ্যানেলগুলো প্রচুর ভালো লাগে, চ্যানেলগুলো বলবো না, সেই তার চ্যানেলটা অনেক ভালো লাগে। তোমরা অনেক দিন থেকে প্রশ্ন করো, তার কারণে বললাম। তো যাই হোক, দেখো এদিকে ডয়রা কলা, আলু আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে একটু কষা কষা করে নিচ্ছি, পেঁয়াজ আদা রসুনও দিয়েছি। ডয়রা কলা আলু যে এত ভালো লাগে আমার, কি বলবো। বিশেষ করে ডয়রা কলা একদম কষা কষা হবে, তেল তেল একটা ঝোল বার হবে কষানোর পরে, সেটা দিয়ে ভাত মেখে খেতে তো অনেক ভালো লাগে। দেখো আমি পাতা খোলাই রান্না করছি, বললাম না, যখন এই জোড়া উনানে রান্না করব, পাতা খোলা দিয়ে রান্না করব, কারণ নারকেল পাতাগুলো শেষ করার দরকার আছে। ছাদে একপাশে পুরো টাল হয়ে আছে, ওগুলো শেষ না করতে পারলে, বর্ষা বৃষ্টি হয় যদি একদিন, একদম পুরো ছাদের সঙ্গে জমে খারাপ অবস্থা হয়ে যাবে। আর এই ডয়রা কলার ভিতরে একটু বড়ি দেবো, তার কারণে বড়িগুলো সুন্দর করে ভাজা করে নিলাম, আর এর মধ্যে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে এখন। তো বড়িগুলো দিলে যে এত ভালো লাগে, বিশেষ করে কলার তরকারি, বেগুনের তরকারি, কি বলবো। তো একদম পুরো কষা কষা করেই নামিয়ে নিলাম, কোনো রকম ঝোল রাখিনি। অনেকে মাছ দিয়ে ঝোল করে, কিন্তু মাছ দিলে আমার যেন ডয়রা কলা ভালো লাগে না। তো তারপরে আবারও কড়াটা ধুয়ে বসিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। এখন একটা বেগুন আলু দিয়ে অনেকগুলো সিলভার কাপ মাছ আছে, সেগুলো ঝোল করব। আগের দিন একটা বড় সিলভার কাপ মাছ ধরেছিল, সেখান থেকে কিছু পিস রেখে দিয়েছিলাম, তো সেগুলো দিয়েই এখন ঝোল বানাবো। হাজব্যান্ড তো মাছের ঝোল খাবে না, ওই ডয়রাকলা আলু আর ওই বড়ি রাঁধলাম সেটাই খাবে, আর তার সঙ্গে একটা ডিম আমি সেদ্ধ বসিয়েছি। তো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়ে লাল লাল করে তেল বার করে, তারপরে বেগুন আলুগুলো তুলে দিয়ে অনেক সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো অল্প একটু কষানো পানিও দিয়েছি, এটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। আর নামানোর আগে একটুখানি টক পালন আর ধনিয়া পাতা কুচিয়ে রেখেছি, সেটাই দিয়ে দেব। এই শীতে টক পালন দিয়ে বেগুন রান্না করলে এত ভালো লাগে, কি বলবো। দেখো মাছের ডাকাগুলো কিন্তু বেশ মোটা মোটা করেই রাখা হয়েছে। আগের দিন আমার হাজব্যান্ডই মাছটা কেটেছিল, আর অনেকগুলো মাছই আছে, এগুলো দিয়েই এই যে বেগুন আলু মাছের ঝোল বানাচ্ছি। অল্প একটু জিরা আর ধনিয়া গুঁড়ো দিলাম, এটা দিয়ে সুন্দরভাবে বেগুনটাকে কষিয়ে নিয়ে একটু হালকা ঝোল দেব, দিয়ে তারপরে মাছগুলো তুলে নামিয়ে নেব। তো যাই হোক, এর মধ্যে টক পালন অ্যাড করব, এর ফ্লেভারটা একটু অন্যরকম হয়ে যাবে, আরও ভালো লাগবে। এরকমভাবে চেষ্টা করি সমস্ত রান্না বান্নাগুলো একা হাতে খুব সুন্দর করে করার, আর সত্যি অনেক ভালো হয়। আর হাজব্যান্ড নাম করে খেয়ে, তখনই শুনে অনেক ভালো লাগে। সন্ধ্যায় বসলাম একটু সেলাই কাজ নিয়ে, বাচ্চাদের পড়াচ্ছি, আর তার পাশাপাশি আমার একটা জামার গলার কাছে একটু সেলাই কাজ করছি, ডিজাইন বানিয়েছি হাতে।
তো সেটার উপর দিয়েই কাজ করছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও। তোমাদের জন্যও না আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল। আর এই যে একটা লাল কালি দিয়ে দাগানো আছে দেখতে পাচ্ছ, ডিজাইনটা কিন্তু আমি নিজে নিজেই মনের মতো করে তুলেছি। এটা প্রথমে করে দেখব কেমন হয় দেখতে। তারপরে গিয়ে আরও অন্যান্য জামায় আমি একই রকমভাবে সেলাই করব। তো চলো, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে একটু দোয়া ভালোবাসা রেখে যেও।